নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আজকের এই ব্লগটি মূলত রান্নাবান্না নিয়ে একটি দারুণ রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করব, আর তার সাথে একটি ফাঁকিবাজি রান্নাও আজ তোমাদের সাথে শেয়ার করছি। সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অন্যান্য কাজগুলো এদিক ওদিক তার সময় পাল্টানো যেতেই পারে, তবে রান্নার কাজটা ঠিক টাইম মতো করে নিতে হয়। কারণ রান্না না করলে তুমি খাবে কি, আর না খেলে বাকি যে সমস্ত কাজকর্ম করবে সেই সমস্ত কাজ করার শক্তি বা এনার্জি কোথায় পাবে। রান্না তো হবে, কিন্তু তার আগের যে জোগাড়, মানে ভাতের জন্য চাল ধোয়া, ডাল ধোয়া, সবজিপাতি যা যা কিছু সেগুলো কেটে পরিষ্কার করে ধোয়া, এগুলো কিন্তু মস্ত বড় একটা কাজ। তো চাল এবং ডাল ভালো করে পরিষ্কার করে বারে বারে এদের জলগুলো পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। জল যতক্ষণ না স্বচ্ছ হয় ততক্ষণ এই ধোয়ার কাজটা চলতেই থাকে। যে কোনো কাজ, তা সে হোক রান্নাবান্না অথবা ঘরের কোনো কাজ, কিংবা যারা বাইরে কর্মরত তাদের ক্ষেত্রেও যদি ধৈর্য এবং সময় ধরে সেই কাজ করা যায় বা এগোনো যায়, তবে অবশ্যই সেই কাজের গুণগত মান অনেক উন্নত হয়। মসুরির ডাল রান্না করব, আর সেই জন্য ডাল খুব ভালো করে বারে বারে জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে একটু জলে ভিজিয়ে রেখেছি। এতে ডালটা একটু ফুলে উঠবে, ফলে সেদ্ধর সময়টা আমার কম লাগবে। এতে সাশ্রয়টা আমারই হবে। যদিও মসুর ডাল রান্না হতে খুব একটা সময় লাগে না, তবুও যদি একটু ভিজিয়ে রাখা হয় তবে সেই সময়টাকেই অর্ধেকে আনা যাবে। এগুলো কিন্তু কিপটেমি নয়, এগুলোকে বলা হয় সাশ্রয়। সাশ্রয় এবং কিপটেমির মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। প্রেশার কুকারে ডাল সেদ্ধ হচ্ছে, আর এদিকে ভাত করব, সেই জন্য জল গরম বসিয়েছি। চাল তো আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছি। হাঁড়ির জল যখন ফুটে উঠবে তখন ওই যে ধুয়ে ভিজিয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দেব। প্রেশারের দুটো সিটি পড়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আর এদিকে ভাতের হাঁড়ির জলও ফুটে উঠেছিল, তো এখন ধুয়ে ভিজিয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব একটা সময় আর লাগবে না এই ভাত হতে। ভাত আর ডাল বসিয়ে ওদিকে আমি কাটাকুটির কাজটাও সেরে নিয়েছি। আজ তোমাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করব। মাছের তেল দিয়ে বেগুন, যাকে বলা হয় তেল বেগুন। এখানে কাতলা মাছের তেল পটকা রয়েছে, তো এগুলোকে ভালো করে প্রথমে তো ধুয়েই নিয়েছি, তারপর একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখে দিচ্ছি। তেল বেগুন রান্না করার আগে ডালে ফোড়নটা আগে দিয়ে দিই। কড়াইতে দেখো অল্প সর্ষের তেল দিয়েছি, আর তার মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটু কালো জিরে আর কয়েক কোয়া রসুন, যেটা একটু থেতো করে নিয়েছি। প্রথমে এই কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুনকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়েছি। যখন গন্ধটা ছাড়বে না তখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এগুলোকে না খুব ভালো করে তেলের মধ্যে ভাজবো, এবং ভাজতে ভাজতে যখন দেখবে এর রঙটা একদম পরিবর্তন হয়ে গেছে, দেখো ঠিক এরকম একদম ব্রাউন কালার হয়ে যাবে, তখন
সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি। যদি তুমি তোমার রান্নাঘরকে তেলচিটের হাত থেকে বাঁচাতে চাও, তবে রান্না করার পদ্ধতিতেও কৌশল আনতে হবে। তাহলে দেখবে যে রান্নাঘর দুদিনে তেলচিটে হয়ে যাচ্ছিল, সেটা তার সময় বাড়িয়ে 10 দিন বা 12 দিনে পৌঁছেছে। মসুরির ডাল কিন্তু বিভিন্ন পদ্ধতিতে রান্না করা যায়, আর ফোড়ন ভেদে ডালের স্বাদেরও তারতম্য ঘটে। এক এক করে তোমাদের সাথে সব রকম পদ্ধতি শেয়ার করব। অনেকেই আছো যারা ভীষণ ভালো রান্না করো, তবে যারা নতুন রাঁধুনি, অপটু হাতে, তাদের জন্যই আমার আজকের এই বলা কথা। এদিকে দেখো আজকে এঁচোড় রান্না করব, আর প্রেশার কুকারে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি। এটা ভাপানো নয়, কিন্তু মোটামুটি 70% মতো সেদ্ধ আছে। সেদ্ধ করার পর প্রেশারে যে জলটা আছে সেটা ফেলে দেবো। সেই জন্য একটা ছাঁকনি বা ঝুড়ির মধ্যে এই সেদ্ধ করে রাখা এঁচোড়টা ঢেলে দিলাম, এতে জলটা ঝরে যাবে। শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে একটা ফাঁকিবাজি রান্না শেয়ার করব। এই হচ্ছে সেই ফাঁকিবাজি রান্না। চলো এর জলটা সম্পূর্ণ ঝরে যাক। ততক্ষণে যে তেল বেগুনটা রান্না করব, সেই জন্য দেখো কড়াতে আমি সামান্য সর্ষের তেল দিয়েছি। যেহেতু তেল মানে কাতলা মাছের তেল দিয়ে রান্না করব, তো তাই এখানে তেলের পরিমাণটা অল্পই দিয়েছি। পরে যেহেতু তেলটা গলে না, তার তেল পরিমাণ বেড়ে যাবে। তো তেলের মধ্যে প্রথমে শুকনো লঙ্কা আর যে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে রেখেছি সেগুলো দিয়েছি। কোয়াগুলো কিন্তু আমি থেতো করিনি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবে, খেতে ভালো লাগবে। তার সাথে কাঁচা লঙ্কা কুচি, ওটা তো ঝাল নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবে। তো প্রথমে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি এবং রসুনগুলোকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। অন্য বার্নারে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম, আর খুব সামান্য সাদা তেল দিয়েছি। আর এখানে যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাগুলো ভাজছি, এগুলো কিন্তু রং পরিবর্তন করব না। একটু ভাজা হওয়ার পর মাছের তেল পটকা যেগুলো ছিল, সেগুলো এবার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার সাথে ভালো করে ভাজবো, যতক্ষণ না তেল মোটামুটি গলে যাচ্ছে। প্রয়োজন পড়লে লো ফ্লেমে ঢেকেও ভাজতে পারি। ওদিকে কড়াই আর তাতে সামান্য তেল, সেটা গরম হয়ে গেছে। এবার মোটামুটি সেদ্ধ করে রাখা এঁচোড় এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ভাজবো। এই রান্নাতে আজকে আলু ব্যবহার করছি না, মানে আজকে এঁচোড়ের তরকারিতে আলু ব্যবহার করব না। আর নুন আর হলুদ গুঁড়ো দিয়ে যেহেতু একটু সেদ্ধ করেই রেখেছিলাম, তাই এখানেও নুন হলুদ ব্যবহার করব না। এদিকে ঢেকে ঢেকে তেল ভাজার ফলে দেখো তেলটা গলে গিয়ে অনেকটাই তেল ছেড়েছে। আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এদিকে যে কাঁঠালগুলো আমি ভাজছি, সেটা হাই ফ্লেমে পুরো ভাজবো। দুদিকেই সমান তালে কাজ চলছে। তেলটা দেখো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার ছোট ছোট টুকরো করে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আর যে টমেটো কেটে রেখেছি সেটা কিছুক্ষণ পরে ব্যবহার করব। মাছের তেলের সাথে বেগুন প্রথমে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। যারা মাছের তেল খেতে ভালোবাসো, তাদের এই রান্নাটা ভীষণ ভালো লাগবে। পুরো এক থালা ভাত শুধু এই তেল বেগুন দিয়েই খাওয়া হয়ে যাবে। একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু চিনি, এটা অবশ্যই ব্যবহার করবে। সব কিছু দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ ভাজা ভাজা করব। আর তারপর দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। মাছের তেলের বড়া ভীষণ প্রিয় আমার, তার সাথে এরকম তেল বেগুনও ভীষণ ভালো লাগে খেতে। বেগুনটাও একটু সেদ্ধ হতে হবে, সেই জন্য লো ফ্লেমে ঢেকে রাখলাম। অন্যদিকে এঁচোড় বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। খুব সামান্য তেলে ভেজেছি, তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ বেশি তেল দেওয়ার একদমই প্রয়োজন নেই। এটি হতে চলেছে ফাঁকিবাজি রান্না। এটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি রয়েছে। আগের দিনে রান্না করা খাসির মাংসের ঝোল, যেটা পরিমাণে অনেকটাই বেঁচে গিয়েছিল, আর আমি সেটা ফ্রিজে জমিয়ে রেখেছি। একদিন এঁচোড়ের মধ্যে এই ঝোলটা দিয়ে রান্না করে নেব, সেই জন্যই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর যেহেতু পরিমাণে অনেকটাই রয়েছে, সেই জন্য আমাকে আলাদা করে এঁচোড়ের জন্য আজকে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কা কোনো কিছুই দিতে হয়নি। আর তাছাড়া ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা কিচ্ছু ব্যবহার করিনি, কারণ এই ঝোলটা সব কিছু দিয়ে তৈরি করাই ছিল। শুধু এঁচোড়টা সেদ্ধ করে ভালোভাবে ভেজে এর মধ্যে আগের দিনের মাংসের ঝোল ঢেলে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখেছি।
অন্যদিকে যে তেল বেগুন করছি তার ঢাকাটা খুলে একবার ভালো করে নেড়ে নিচ্ছি। বেগুন সেদ্ধ হতে তো খুব একটা সময় লাগে না, তাই সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, স্বাদটা দ্বিগুণ করে তোলে। যারা মাছ প্রিয় তার সাথে মাছের সব কিছুই খেতে ভালোবাসো, যেমন মাছের ডিম, তেল, পটকা, তাদের এই রান্নাটি ভীষণ ভালো লাগবে। একদিন অবশ্যই বানিও আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তেল বেগুন রান্না কমপ্লিট। অন্যদিকে চলো দেখি আমার ফাঁকিবাজি রান্নার কি খবর। হঠাৎ করে বাড়িতে কাউকে খেতে দিলে সে ভ্যাবাচাকা খেয়ে যাবে। খাসির মাংস খাচ্ছে না এঁচোড় খাচ্ছে বুঝতেই পারবে না, কারণ এর মধ্যে ফ্লেভার তো পুরো খাসির মাংসেরই রয়েছে। তাছাড়া মাংসের সাথে যে চর্বিগুলো থাকে না, সেগুলো একটু একটু এর মধ্যে থেকে গেছিলো। তো চলো রান্না তো কমপ্লিট, ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। অন্যদিকে তেল বেগুনের ফাইনাল লুকটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে এটা যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু ততটাই সুন্দর হয়। যারা এটি বানিয়ে খাও তারা তো এর স্বাদ জানোই, আর যারা কোনোদিন খাওনি তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে আজকের পর থেকে বাড়িতে রান্না করা খাসির মাংসের ঝোল যদি বেঁচে যায় তাহলে তা ফেলে না দিয়ে ফ্রিজে রেখে দিও। সেটা দিয়ে তোমার একদিন এইরকম ফাঁকিবাজি রান্না হয়ে যাবে। যদিও রান্নাটি ফাঁকিবাজি, কিন্তু খেতে অসাধারণ। রান্নাবান্না সব কমপ্লিট। ছেলের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি। যা যা রান্নাবান্না করেছি সব গুছিয়ে গাছিয়ে রেখেছি। আর এখানে সিঙ্কে জমেছে এক গাদা বাসন। সব বাসন কোসন এখন মাজবো, তারপর রান্নাঘর ভালো করে পরিষ্কার করব। তারপর ঘরের বা বাড়ির আরও যাবতীয় যা কাজকর্ম থাকে সেগুলো তো পড়েই আছে। শুধু রান্না করাটাই কাজ নয়, রান্নার আগে এবং পরে প্রচুর কাজ থাকে। আপাত দৃষ্টিতে কেউ দেখে বলবে যে শুধু রান্নাটাই করছো, কিন্তু তাদের প্রত্যেককে তো আমাদের বলে বলে দেওয়া সম্ভব নয় যে রান্নার আগে বা পরে আরও কত রকমের কাজ থাকে। যে যেমন মানসিকতার অধিকারী তার বিচারধারাও ঠিক সেরকমই। কারো মানসিকতা পরিবর্তন করা সম্ভব নয়, তবে সেই সব মানসিক মানুষগুলোর কাছ থেকে নিজেকে দূরে রাখা অবশ্যই সম্ভব। এখানে দূরে রাখা মানে ছেড়ে যাওয়ার কথা বলছি না, কারণ এই ধরনের কথাগুলো বেশিরভাগ নিজের লোকেদের কাছেই শুনতে হয়। এখানে দূরে রাখার মানে সেই সমস্ত মানুষের সেই সব কথাগুলোকে ইগনোর করো। একটা গা জ্বালানো কথা তোমার পুরোটা দিন খারাপ করে দিতে পারে, তাই ইগনোর করো সেই সব কথা আর নিজে ভালো থাকো, নিজে খুশি থাকো। আর সেটাই সব থেকে বেশি দরকার। নিজের উপর আস্থা রাখো যে তুমি যা করছো সেটা ঠিক করছো, হোক না সেটা ছোট কোনো কাজ কিংবা বিশাল বড় কোনো কাজ। ধৈর্য তাতে অবশ্যই প্রয়োজন। একদিন দেখবে তোমার ধৈর্যের কাছে সেই সব মানুষগুলো কিংবা সেই সব কাজগুলো নত স্বীকার করতে বাধ্য। আচ্ছা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে তো জানাচ্ছ না। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক অন্তত করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করি। খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।